ভাবছিলাম যে টিকা দিলে হয়তো ভালো হয়ে যাইব। টিকা দেওয়ার পরে 8-10 দিন পরে জ্বর হয়েছে, তখনই হাম ধরা পড়ছে। টিকা নেওয়া শিশুরও হাম সংক্রমণের উদ্বেগ, আক্রান্ত হলেও জটিলতার ঝুঁকি নেই বলছেন চিকিৎসক। নির্মূলের পরও ফিরেছে বিভিন্ন দেশে, মৃত্যু বেশি বাংলাদেশে। আওয়ামী থেকে অন্তর্বর্তী আমল, বারবার বদলেছে কারিকুলাম। ভুক্তভোগী শিক্ষার্থীরা নতুন পাঠ্যপুস্তক নিয়ে ব্যস্ততা এনসিটিবির, কাজ চলছে যুগোপযোগী করার। মধ্যস্থভোগী এবং চাঁদাবাজদের কারণে অস্থির বাজার, বললেন জামায়াত আমির। নিয়ন্ত্রণে সরকারি উদ্যোগের আহ্বান। দ্রব্যমূল্য সহনীয় রাখতে সোচ্চার থাকবে বিরোধী দল। দালাল চক্রের খপ্পরে নাজেহাল রোগী, রাজধানীর বক্ষব্যাধি হাসপাতালে পদে পদে টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র, রোগী ভাগিয়ে নিচ্ছে অন্য ক্লিনিকে। র্যাবের জালে 15 সদস্য। এবং লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় 2 প্রবাসী বাংলাদেশি নিহত, দুজনের বাড়ি সাতক্ষীরায়। সময় সংবাদের সঙ্গে আছি আমি তাজমিলা খান। চলমান টিকাদান কর্মসূচিতে টিকা নেওয়া শিশুও হামে আক্রান্ত হয় শঙ্কিত অভিভাবকরা। যদিও চিকিৎসকরা বলছেন আক্রান্ত হলেও জটিলতার ঝুঁকি নেই এসব শিশুদের। এদিকে হাম মুক্ত ঘোষণা করা বিশ্বের বিভিন্ন দেশেও ফিরেছে হাম, তবে মৃত্যুহার সবচেয়ে বেশি বাংলাদেশে। এর জন্য তুলনামূলক অনুন্নত চিকিৎসা ব্যবস্থা ও সচেতনতার অভাবকে দুষছেন চিকিৎসকরা। মনির হোসাইনের প্রতিবেদন। দেশব্যাপী হামের প্রাদুর্ভাব ঠেকাতে গত মাস থেকেই শুরু হয় জরুরি হাম রুবেলা টিকাদান, যা ধাপে ধাপে চলছে সারা দেশে। 6 মাস থেকে 5 বছরের শিশুর টিকাদানে অভিভাবকরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিলেও টিকার পর আবারও আক্রান্ত হওয়া নিয়ে আছে তাদের দুশ্চিন্তা। ওই টিকা দেওয়ার পর থেকে আমার মাইয়া শরীরে জ্বর এসব হ্রাস বাড়িয়েছে, বেশি বেশি করে অসুস্থ হয়ে গেছে। টিকা দিয়েছি মনে করেন যে 15-20 দিন হয়েছে। টিকা দেওয়ার পরে 8-10 দিন পরে জ্বর হয়েছে, তখনই হাম ধরা পড়ছে। কিন্তু টিকা দেওয়ার পরে যে এটা হইতেছে, এটাই একটু শঙ্কায় আছে আর কি সবাই। যদিও চিকিৎসকরা বলছেন টিকা নেয়ার পর শিশুরা আক্রান্ত হলেও নেই বড় জটিলতার ঝুঁকি। শরীরে টিকা কার্যকর হওয়ার আগেই বাসা বেঁধেছে ভাইরাস। একটা টিকা নেওয়ার পরে তার মধ্যে ইমিউনিটিটা পুরোপুরি স্ট্যাবলিশ হতে 3 থেকে 4 সপ্তাহ সময় লাগে। তো সেই অবস্থায় এরপর যদি কেউ হামে আক্রান্ত হয়, তাদের মধ্যে যেহেতু আগে থেকে কিছু ইমিউনিটি থাকে, ফলে দেখা যায় তাদের কমপ্লিকেশনটা হওয়ার চান্স কম থাকে। ফলে দেখা যায় যে তাদের মধ্যে হাম হলেও তাদের মধ্যে হয়তো মর্টালিটি রেটটা কম থাকে না। এদিকে হাম মুক্ত হওয়া বিশ্বের বিভিন্ন দেশেও ফিরেছে নতুন করে, যদিও মৃত্যুহার বেশি বাংলাদেশে। কারণ হিসেবে চিকিৎসকরা বলছেন সচেতনতার অভাব ও পুষ্টিহীনতায় বেড়েছে মৃত্যু। ওই দেশের থেকে বাংলাদেশের পার্থক্যটা হচ্ছে ওই দেশের যেহেতু স্বাস্থ্য ব্যবস্থা, রোগীদের পুষ্টির অভাব যেহেতু কম থাকে এবং ওইখানে চিকিৎসা ব্যবস্থা যেহেতু আরেকটু উন্নত, বেটার চিকিৎসা এবং মানুষজনের সচেতনতা অনেক বেশি, ফলে ওই দেশের মৃত্যু হারটা দেখা যায় কম্পারেটিভলি অনেক কম থাকে। আমাদের দেশে যেহেতু একটা, যেটা আমরা প্রথম থেকে বলে আসছি, মানুষের মধ্যে সচেতনতার একটা অভাব, 2 নম্বর বলছে অপুষ্টি একটা সমস্যা। এইগুলোর কারণে আসলে বেশি গেলে আমাদের দেশে ডেথ রেটটা দেখা যাচ্ছে উন্নত অনেক দেশের তুলনায় কিছুটা বেশি থাকে। আসন্ন ঈদের ছুটিতে শিশুর স্বাস্থ্যবিধি ঠিক রাখার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান চিকিৎসকদের। বাসার মধ্যেই থাকেন, বাসার মধ্যেই রাখুন, আর যদি যেতেই হয় তাহলে বাচ্চাকে যত সম্ভব অন্য বাচ্চাদের থেকে দূরে রাখুন। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগের 16 বছর ও অন্তর্বর্তীকালীন সরকার, বারবার পোস্টমর্টেম হয়েছে শিক্ষা কারিকুলামে। স্থায়ী কারিকুলাম না থাকায় বিপাকে পড়তে হয় শিক্ষক ও শিক্ষার্থীদের। ভুক্তভোগীরা বলছেন অদূরদর্শী পরিকল্পনায় বারবার জিম্মি হচ্ছে শিক্ষার্থীরা। দাবি উঠেছে দীর্ঘমেয়াদী শিক্ষা ব্যবস্থা প্রণয়নের। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জানালেন কাজ চলছে একটি যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা সংস্কারের। শাহিনুর রহমানের ক্যামেরায় রৌনক নিয়ন্তার প্রতিবেদন। কখনো সৃজনশীল, কখনো অভিজ্ঞতা ভিত্তিক, আবার কখনো মূল্যায়নের নতুন ছক। বারবার বদলে যায় পলিসি। আওয়ামী লীগের গত 16 বছরের শাসনে সাধারণ শিক্ষার্থীরা পরিণত হয় শিক্ষার মাঠের গিনিপিগ। বছর ঘুরতেই বদলে যায় কারিকুলাম, হিসাব মেলে না পাঠ্য বইয়ের ভেতরে বাইরে। এতে তৈরি হয় বড় ধরনের শিখন ঘাটতি। প্রত্যেক বছর আলাদা আলাদা কারিকুলাম এসেছে, আমরা বেসিক ফাউন্ডেশন আমাদের মধ্যে ক্রিয়েট হওয়া সম্ভব হয় নাই। স্ট্রং প্র্যাকটিক্যাল একটা শিক্ষা ব্যবস্থা দরকার, যা আমাদের ভবিষ্যতে উন্নয়ন বয়ে আনতে পারে। অন্যান্য বিশ্বের সাথে যদি আমরা আমাদের শিক্ষাকে অ্যাটাচ করতে চাই, তখন আমাদের প্রজন্মের মানুষটা বুঝতে হবে 25 বছর পর আমাদের দেশীয় বা আন্তর্জাতিক বাজারে কোন মার্কেটগুলো, কোন জবগুলো বা ক্যারিয়ারগুলো বেশি আমাদের ফলপ্রসূ হবে, সেই অনুসারে যেন কারিকুলাম বানায়।
প্রচ্ছদ থেকে শুরু করে ইতিহাসের অনেক চরিত্র বদলে গিয়ে সেখানে এখন স্থান পাচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের দেয়ালচিত্র বা গ্রাফিতি। আবার বিজ্ঞানের সেই বিতর্কিত বিবর্তনবাদ এখন শুধু ইতিহাস, তার বদলে গুরুত্ব পাচ্ছে জলবায়ু পরিবর্তন আর আমাদের চারপাশের বাস্তব বিজ্ঞান। এদিকে সপ্তম শ্রেণীর বিতর্কিত শরীফার গল্প বা ট্রান্সজেন্ডার সংক্রান্ত বিষয়টি শিক্ষার্থীদের মানসিক বিকাশের সাথে অসঙ্গতিপূর্ণ মনে হওয়ায় বাদ দেওয়া হয়েছে। 2026 সালের পাঠ্য বইয়ে প্রতিটি ক্লাসে বিশেষ গুরুত্ব পেয়েছে জুলাই বিপ্লব আন্দোলন, ছাত্র জনতার কথা ও ফ্যাসিবাদী অবসানের তথ্য। ইতিহাস ও বাংলায় ছাত্র জনতার গণ অভ্যুত্থান ও 1990-এর গণ অভ্যুত্থানের কথা তুলে ধরা হয়েছে। এছাড়া পঞ্চম শ্রেণীর গণিত বইয়ে শেখার পদ্ধতিকে আরও আধুনিক ও মুখস্থ নির্ভরতা কমিয়ে বাস্তব জীবনের সমস্যা সমাধানে জোর দেওয়া হয়েছে। ইংরেজি বইয়ে শিক্ষার্থীদের সাহসিকতা ও বৈশ্বিক অঙ্গনে তাদের অর্জন নিয়ে একটি অধ্যায় যোগ করা হয়েছে। আন্দোলনে নারীদের সক্রিয় অংশগ্রহণ তুলে ধরতে আরও একটি অধ্যায় যোগ করা হয়েছে। আওয়ামী লীগ আমল থেকে অন্তর্বর্তীকালীন সরকার শিক্ষা ব্যবস্থাকে পাঠানো হয়েছে লাইফ সাপোর্টে। ফের নতুন পাঠ্যপুস্তক নিয়ে ব্যস্ত এনসিটিবির কর্মকর্তারা। 1 নম্বর 26 থেকে পাণ্ডুলিপি প্রণয়নের কাজ শুরু করব এবং এটাও আমরা আশা করছি যে 15 জনের মধ্যে আমরা আমাদের যে প্রিন্টিং এর যে কাজটা সেটা শুরু করব। আশার বাণী শোনালেন নতুন সরকারের প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। জানালেন বিশ্বমানের শিক্ষার সাথে তাল মেলাতেই করা হচ্ছে নতুন শিক্ষানীতি। যেহেতু আমাদের 1 কোটি প্লাস স্টুডেন্টস, হয়তো পার ক্লাস আমরা 2000-5000 স্টুডেন্টদের পাইলটিং করব, 6 মাসের পাইলটিং করব। 6 মাসের পাইলটিংয়ের পর ভুল ত্রুটিগুলো ধরে তারপর এটা মাস স্কেলে যাবে। আমাদের পিটিআইগুলোতে ওই কারিকুলাম ভিত্তিক ট্রেনিংয়ের প্রোগ্রাম শুরু করে দেব, মাস্টার ট্রেনার্স তৈরি হয়ে যাবে। আমরা উপজেলা ভিত্তিক টিচার ট্রেনিংয়ের ব্যবস্থা করছি। বিশেষজ্ঞদের মতে দক্ষ জনবল আর পর্যাপ্ত প্রস্তুতি ছাড়া এমন আমূল পরিবর্তন সম্ভব না। শিক্ষাক্রমের আলোকে কারিকুলামের ভিতরে দেখে পরিমার্জনের জায়গাটা ঠিক করতে পারেন যে এই জায়গায় আমার পরিবর্তন হতে হবে, সেটা আপনি আইডেন্টিফাই করে রাখেন। পাশাপাশি যে বইগুলো 27 সালে যাবে সেটার ভিতরে যে রিভিউগুলো, সেখানে বানান থেকে শুরু করে কন্টেন্ট যে মাঝখানে যে ফেলে দিছে এগুলোকে সিকোয়েন্স ঠিক করা। বিশ্লেষক, শিক্ষক বা শিক্ষার্থী সবাই এক বাক্যে বলছেন শিক্ষা ব্যবস্থা কোনো রাজনৈতিক ল্যাবরেটরি নয়। শিক্ষা খাতের এই সংকট কি কাটবে সচিবালয়ের আশ্বাসে, নাকি এনসিটিবির বিশেষজ্ঞহীন আমলাতান্ত্রিক জটে আটকে থাকবে ভবিষ্যৎ? এই প্রশ্ন এখন কোটি শিক্ষার্থীর। খামখেয়ালি আর ভুল শুধরে শেষ পর্যন্ত শিক্ষা খাত কি পেশাদারিত্বের পথে ফিরবে? রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। মধ্যস্বত্বভোগী এবং চাঁদাবাজদের কারণে বাজারগুলো অস্থির বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। সকালে মিরপুর শাহ আলী পাইকারি বাজার পরিদর্শন শেষে এ মন্তব্য করেন তিনি। এ সময় বাজার নিয়ন্ত্রণে সরকারকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান তিনি। মঙ্গলবার সকালে মিরপুর শাহ আলী পাইকারি বাজার পরিদর্শনে যান বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় তিনি বাজারে আসা ক্রেতা এবং বিক্রেতাদের সঙ্গে কথা বলেন, কেনেন নানা পদের মৌসুমি শাকসবজি। পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্ষোভ ঝাড়েন বাজার ব্যবস্থাপনা নিয়ে। জানান, মধ্যস্বত্বভোগী এবং সিন্ডিকেটের কারণে ক্রেতা বিক্রেতা কেউই ভালো নেই। জায়গায় জায়গায় মধ্যস্বত্বভোগী, সিন্ডিকেট এবং চাঁদাবাজের কারণে এখানে যারা ব্যবসায়ী আছে তারাও কিন্তু ভালো ব্যবসা করতে পারে। আমরা যারা মুক্ত আছি, আমরা ন্যায্য মূল্যে আমাদের পণ্যগুলো পাই না। জামায়াত আমির বলেন, সংসদের 300 সদস্য যদি চান তবে একদিনের মধ্যেই দেশের সব বাজারে চাঁদাবাজি বন্ধ সম্ভব। সংসদের 300 জন সদস্য যদি সিদ্ধান্ত নেয় যে বাংলাদেশে চাঁদাবাজি হবে না, তাহলে কেউ করার সাহস পাবে না। কিন্তু এরাই যদি আশ্রয় প্রশ্রয় দেয় তাহলে চাঁদাবাজি বন্ধ করা অসম্ভব। এ সময় বাজার নিয়ন্ত্রণে সরকারকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান জামায়াত আমির। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। আবার হাম পরিস্থিতির খবর। হাম পরিস্থিতি নিয়ে জানাতে রাজধানীর মহাখালীর ডিএনসিসি হাসপাতাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল। বিস্তারিত জানবো তার কাছ থেকে। হাম উপসর্গ, হামে আক্রান্ত হয়ে মৃত্যুর মিছিল কিন্তু থামছেই না। আপনারা জানেন ইতিমধ্যেই 4 শতাধিক শিশুর মৃত্যু কিন্তু হয়ে গেছে এবং আমরা দেখছি যে প্রতিদিনই সেই সংখ্যাটা কিন্তু বেড়েই চলেছে। আমরা রয়েছে এই মধ্যে ডিএনসিসি হসপিটালেই। এখানে প্রতিদিন খুব বেশি শিশু মারা না গেলেও এখানে যে ভর্তির পরিমাণ সেটিকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি প্রতিদিনই বাড়ছে এবং যারা রিলিজ নিচ্ছে, রিলিজ এবং ভর্তির পরিমাণ কিন্তু সমান্তরাল। সেটা আমরা গেল 1 মাস ধরে যে হামের সংক্রমণ শুরু হওয়ার পর থেকে
এখন পর্যন্ত কিন্তু সেই ধারাবাহিকতা আমরা দেখতে পাচ্ছি। ভয়াবহতার ব্যাপার বলছেন চিকিৎসকরা যে এই যে সংক্রমণ প্রক্রিয়া সেটি কিন্তু কোনোভাবেই থামছে না। এর ফলে দুশ্চিন্তা যেমন বাড়ছে এবং প্রতিনিয়ত শিশুদের মধ্যে নতুন নতুন যে উপসর্গ দেখা দিচ্ছে সেটি কিন্তু চিন্তার ভাঁজ বাড়াচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে কম বয়সী যারা একদম 0 থেকে 5 বছর বয়সী শিশুদের মৃত্যুর হারটা অনেক বেশি। এটি আরও বেশি ভাবনায় বাড়াচ্ছে, কেননা যারা কোমলমতো শিশু তাদের এমনিতেই রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কম থাকে। এর পাশাপাশি আপনারা জানেন যে এই যে হামের হঠাৎ করে যে প্রাদুর্ভাব বৃদ্ধি হওয়ার ফলে কিন্তু উৎকণ্ঠাও বেড়েছে, কেননা এই বছরেই মূলত হাম মুক্ত দেশ হিসেবে ঘোষণা করার কথা ছিল। সে জায়গায় হঠাৎ করে এক ধরনের হাম এক ধরনের মহামারী আকার ধারণ করার পথে সেই বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক এবং অত্যন্ত আশঙ্কাজনক। তাই বিশেষজ্ঞ থেকে শুরু করে চিকিৎসক সকলেই বলছে যে হামকে অত্যন্ত গুরুত্বের সাথে নিয়ে সরকার যেরকম টিকা দান কর্মসূচি থেকে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে, পাশাপাশি প্রত্যেকটি নাগরিক পরিবার এবং যারা স্বজন রয়েছেন সকলকেই সচেতন হতে হবে। তো বলা যায় সব মিলিয়ে যে হামের প্রকোপ সেটি কিন্তু কোনোভাবেই কমছে না। প্রতিনিয়ত নতুন নতুন উপসর্গ নিয়ে হামের যেই চোখ রাঙানি সেটি কিন্তু বেড়েই চলেছে। তো সব মিলিয়ে রাজধানীর ডিএনসিসি হাসপাতাল থেকে এই ছিল এই মুহূর্তে। মহাখালীর ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতাল থেকে সরাসরি যুক্ত ছিল। সরকারি হাসপাতালে স্বল্প খরচে চিকিৎসা পাওয়ার বদলে দালাল চক্রের খপ্পরে পড়ে নাজেহাল রোগী। ভর্তি, বেড, টেস্ট সবকিছুতেই গুনতে হচ্ছে বাড়তি টাকা। কেবল তাই নয়, রোগী ভাগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বেসরকারি হাসপাতালে। এই চিত্র রাজধানীর বক্ষব্যাধি হাসপাতালে র্যাবের ছদ্মবেশী অভিযানে দালাল চক্রের 15 সদস্য ধরা পড়ে। 13 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। বিস্তারিত রায়দুল ইসলাম শুভর রিপোর্টে। রাজধানীর বক্ষব্যাধি হাসপাতালে প্রতিদিন চিকিৎসা নিতে আসেন শত শত অসহায় মানুষ, কিন্তু হাসপাতালে ঢোকার আগেই দালাল আর অসাধু কর্মচারীদের খপ্পরে পড়ছেন তারা। টেস্টের সিরিয়াল দ্রুত পেতে, ভর্তি হতে কিংবা একটি বেডের জন্যও রোগীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে চক্রটি। ডাক্তারের সামনে যে একজন লোক ডিউটি করে ও দেখে, ও দেখে ও তদারকি শুরু করে, সিট নাই বা অমুক নাই, ভর্তি হওয়া যাইবে না, 2-3 দিন লেট করতে হইবে, এরকম নানা রকম ভয়ভীতি দেখাইয়া সর্বনিম্ন হলে 1000-2000 করে টাকা নেয়। এক্সরে করতে গেলে সিরিয়াল ধরতে হয়, এখন সিরিয়ালে অনেক হয়, ওই জায়গায় কিছু দিলে ধরেন কাজটা আমাদের আগে যায়। 1000 দিছি, পরে ছিটাই না দিয়ে গেছে, কয় আরো 100 দেন দিছি। চাদর বিছায় বুয়াগো দিতে লাগে, বুয়ারা কয় 200 টাকা লাগবো, দিছি। সবকিছুতেই টাকা লাগতেছে, টাকা ছাড়া এখানে কোনো, আমরা জানি সরকারি হাসপাতাল, গরিব মানুষ আসছে। অনুসন্ধানের সময় অভিযোগ আসে হাসপাতালের এক পরিচ্ছন্নতা কর্মী রোগীদের কাছ থেকে টাকা আদায়ে জড়িত। সময় সংবাদকে দেখে দ্রুত নার্সকক্ষে ঢুকে পড়েন ওই কর্মী। এরপর তার উপস্থিতি অস্বীকার করেন কর্তব্যরত কয়েকজন নার্স। প্রশ্ন হচ্ছে, একজন পরিচ্ছন্নতা কর্মীকে আড়াল করতে কেন এত তৎপরতা? ওয়ার্ড মাস্টারকে বলছিলাম, পরে আমার রাখছিল, তাই আমরা ওই জন্য কাম কাজ করি, লোকে খাই দেয়, এরম থাকি। বেতন কে দেয়? আমার কোনো বেতন নাই স্যার। সরকারি হাসপাতালে স্বাস্থ্য সেবা যেখানে ফ্রি, সেখানে টাকা ছাড়া যেন কোনো কিছুই সেবা পাওয়া সম্ভব হয় না। অসাধু কর্মচারী আর দালালদের ধরতে রোগী সেজে হাসপাতালের ভেতরে কয়েকজন র্যাব সদস্য। কিছুক্ষণের মধ্যেই রোগী ভাগিয়ে নিতে এগিয়ে আসেন এক দালাল। সেখান থেকে শুরু হয় নাটকীয় অভিযান। সরকারি রেট হলো 900 টাকা, র্যাবের ফাঁদে পা দিয়ে একে একে ধরা পড়ে চক্রের 15 সদস্য। মাসে 6 থেকে 12,000 টাকার বিনিময়ে তাদের নিয়োগ দেয় মহাখালীর রাফা সেবাসহ কয়েকটি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার। 50 টাকা 100 টাকা একটা ভর্তি করে দিলে 200 টাকা 300 টাকা এরকম দেয়। একজন স্যার আমাদের ওখানে বসে, তখন এই রুগীটারা আমরা এখান থেকে যদি রিপোর্টগুলো আর্জেন্ট করাই যাইতে চাইছে, তখন আমরা তারা নিয়ে বিল করাই। যদি রুগীগুলো কেউ দেয় এখান থেকে, তাদেরকে আমরা বাদবাকি কমিশনটা দিই। আমি যে আসছি কোম্পানিতে সেবা জিজ্ঞাসাবাদ শেষে 13 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। আমাদের কাছে ধরা পড়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে, তো তার উপরে আমরা বিভিন্ন মেয়াদে, আমরা প্রায় 13 জনকে আমরা বিভিন্ন মেয়াদের সাজা দিয়েছি, বিনা শ্রম কারাদণ্ড দিয়েছি তাদেরকে। এবং আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেছি যে তারাও এ ব্যাপারে সচেতন হয়, যাতে ভবিষ্যতে ধরনের কাজ আর না হয়। শুধু অভিযান নয়, হাসপাতাল থেকে দালাল চক্রকে স্থায়ীভাবে নির্মূলের দাবি রোগীদের। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা।
নেত্রকোনার সব জায়গায় পুরোদমে শুরু হয়েছে ধান কাটা। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি সহকর্মী আলপনা বেগমের সাথে। গেল দুদিন ধরে রোদের দেখা মেলায় যে শ্রমিক এবং শ্রমিকদের পাশাপাশি যে হারভেস্টার কম্বাইন্ড মেশিন, সে মেশিন দিয়েও ধান কাটা শুরু করেছে। কারণ বৃষ্টির যখন তখন বৃষ্টি চলে আসায় একটি পরিস্থিতি দেখা যায় যে খারাপ হয়ে যায় এবং কৃষকদের মাঝে আতঙ্ক বিরাজ করে। সেই জন্যে এই আজকে যে রোদের দেখা মিলেছে, সেই রোদে দ্রুত ধান কাটার চেষ্টা করছেন কৃষকরা। আমরা যদি বলি যে এবার জলাবদ্ধতায় যে নেত্রকোনা জেলার যে কৃষকের ক্ষতিটি হয়েছে পুরা হাওর অঞ্চলের 41,065 হেক্টর জমির মধ্যে দেখা গেছে 4 ভাগের 1 ভাগ ধানই তারা তুলতে পারেনি। 11,230 হেক্টরের মতো জেনেছি যে ধান তলিয়ে গেছে। তার মধ্যে পুরোপুরি নষ্ট হয়েছে যে কৃষি বিভাগের যে তথ্য অনুযায়ী সেটি বলছে যে 10,727 হেক্টর জমি, যার আর্থিক ক্ষয়ক্ষতির প্রাথমিক ধারণা করছেন যে পরিমাণ 236 কোটি 53 লাখ টাকা। তো এই যে জেলার মধ্যে পুরো জেলায় এবছর শুধুমাত্র যে হাওরের ফসল হানি হয়েছে এরকমটি নয়, জেলার সর্বত্র এবং এমনকি 8টি উপজেলার এই যে নিচু এলাকাগুলো জলাবদ্ধতায় এবছর এই পানিতে তলিয়ে গিয়েছে। 17,048 হেক্টর জমির ফসল তলিয়ে গিয়েছে। তো সব মিলিয়ে যে ফসল তলিয়ে যাওয়ার হিসেবটা জানালো যে 375 কোটি 91 লাখ টাকার এবার জেলায় ক্ষয়ক্ষতি হয়েছে বলে কৃষি বিভাগ থেকে জানানো হয়েছে। তো নেত্রকোনা জেলার যে হাওর অঞ্চলে ফসল তলিয়ে যাবার এবং এই ক্ষয়ক্ষতির পরিমাণ জানাচ্ছিলাম, এই ছিল আমার কাছে সর্বশেষ। নেত্রকোনা থেকে সরাসরি যুক্ত ছিলাম। দেখছেন সময় সংবাদ। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় 2 বাংলাদেশি নিহত হয়েছেন। দুজনের বাড়ি সাতক্ষীরায়। মরদেহ দেশে পাঠানো সহ প্রয়োজনীয় কার্যক্রম শুরু করেছে দূতাবাস। লেবাননে হামলা জোরদার করেছে ইসরায়েল। দক্ষিণ লেবাননের নাবাতিয়েহে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত হয়েছেন 2 বাংলাদেশি। সাতক্ষীরার আশাশুনির কাদাকাটি গ্রামের নাহিদুল ইসলাম নাহিদ এবং ভালুকা গ্রামের শফিকুল ইসলাম সোমবার স্থানীয় সময় দুপুরে একটি ভবনে কেয়ারটেকার হিসেবে কাজ করছিলেন। এ সময় এলাকাবাসীর কাছে রুটি পৌঁছে দিতে যাওয়া পৌরসভার একটি র্যাপিড গাড়িকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হলে বিস্ফোরণে গাড়িটি ধ্বংস হয় এবং পাশের ভবনে থাকা 2 বাংলাদেশি ঘটনাস্থলেই নিহত হন। একই দিনে দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় একের পর এক হামলা চালায় ইসরায়েলি বাহিনী। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এনএনএ জানিয়েছে নাবাতিয়ে গভর্নরেটের আদর্শিত ও কুসাইবা বিনতে জওয়াইলের কাফরা এবং পশ্চিম বেকার মাসগারায় বিমান হামলা হয়। টাইরের শরীফা শহরের একটি স্বাস্থ্যকেন্দ্রেও হামলা চালানো হয়, সেখানেও বেশ কয়েকজন হতাহত হন। পরে দুয়েই শহরে আরেকটি ড্রোন হামলায় একটি গাড়ি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এদিকে হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে একাধিক হামলার দাবি করেছে। সংগঠনটি জানিয়েছে আল বায়দা এলাকায় জড়ো হওয়া ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। আল আদাইসায় ইসরায়েলি আর্টিলারি অবস্থানেও আঘাত হানার দাবি করে তারা। এছাড়া আল বায়দার নাকাউরা সড়কে বুলডোজারের পাশে অবস্থান নেয়া ইসরায়েলি সেনা ও যানবাহনের ওপর গোলাবর্ষণের কথাও জানায় গোষ্ঠীটি। টাইট থেকে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, যুদ্ধবিরতি ঘোষণার 3 সপ্তাহ পরও দক্ষিণ লেবাননে মানুষের মধ্যে ভয় ও উদ্বেগ বাড়ছে। কূটনৈতিক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে ইসরায়েলের হামলা বন্ধে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান জানিয়েছেন। একই সময় লেবাননের সেনাপ্রধান জার্মানির সঙ্গে একটি সামরিক সহযোগিতা চুক্তি সই করেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী মার্চের শুরুতে সংঘাত পুনরায় শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত 2,869 জন নিহত এবং 8,730 জন আহত হয়েছেন। নাদিম মারজান, সময় সংবাদ। লেবাননে নিহত শফিকুল ইসলামের সাতক্ষীরার বাড়িতে চলছে আহাজারি। সেখানে আছেন সহকর্মী মমতাজ আহমেদ বাপি। সরাসরি যাচ্ছি তার কাছে। মুখে চাপ লেগে রয়েছে। আশা করছে সেদিন মতো ঋণ করে দিয়েছিল ছেলে। এই রোজার 2টা হওয়ার পর সে লেবার দিয়েছিল ছেলে মেয়েদের মুখে হাসি ফুটাতে।
তার একমাত্র আয়ত্ত সেই ছেলেটি এই অকালে মৃত্যুবরণ করায় তারা লিপ্ত হয়ে গেছে, তারা ঋণগ্রস্ত। তার দুইটি মেয়ে, একটি হচ্ছে কলেজে পড়ে আর একটি মাদ্রাসার অষ্টম শ্রেণীতে পড়ে। এই মেয়ে দুটির আগামী দিনের সম্ভাবনার দ্বার বন্ধ হয়ে গেছে। তারা দাবি করছে এই সরকার প্রধানমন্ত্রীর কাছে তারা আনতে পারে, তারা দেখতে পারে, তারা বাড়িতেই যেন দাফন করতে পারে। একই সাথে তার পরিবারের এই সন্তান দুটি প্রতি প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছে তারা, যে তাদের ভবিষ্যৎ যাবে কিভাবে এটি নিয়ে তারা চিন্তিত। দাদু জানিয়েছে যে কিভাবে লেখাপড়া শেখাবো, এই জন্য প্রধানমন্ত্রীর কাছে তার আরো আকুল আবেদন যেন এই বাড়ির ভবিষ্যতের দিকে যেন তারা দেখে। আমরা এই লেখাপড়ে নিহত ছবিগুলোর বাইরে আমদানির সর্বশেষ চিত্র নিয়ে সাতক্ষীরা থেকে সরাসরি যুক্ত ছিলাম। আসন্ন বাজেটে ঘাটতির পরিমাণ প্রায় 2,35,000 কোটি টাকা। খাত সংশ্লিষ্টরা মনে করেন বিশাল এই ঘাটতিতে চ্যালেঞ্জে পড়বে নতুন সরকার। এমন প্রেক্ষাপটে রাজস্ব বাড়িয়ে ব্যাংক নির্ভরতা থেকে দূরে থাকার পরামর্শ অর্থনীতিবিদের। নতুবা চাপে পড়বে বেসরকারি বিনিয়োগ। পাশাপাশি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে কেন্দ্রীয় ব্যাংক থেকেও ঋণ না নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। দফতর থেকে দফতরে এখন জাতীয় বাজেটের হিসাব নিকাশ। আসন্ন 2026-27 অর্থ বছরের জন্য আয় ব্যয়ের চুলচেরা অঙ্ক কষছে নতুন সরকার। প্রাথমিক তথ্য আসছে বাজেটের আকার হতে পারে 9,30,000 কোটি টাকা। বছর জুড়ে সরকারি ব্যয়ের বিশাল আর্থিক পরিকল্পনায় এবার রাজস্ব খাত থেকে আয়ের লক্ষ্য 6,95,000 কোটি টাকা। ঘাটতি থাকবে 2,35,000 কোটি টাকা, যা মোট বাজেটের 4 ভাগের 1 ভাগ। সরকারের লক্ষ্য অভ্যন্তরীণভাবে 1,19,000 ও বৈদেশিক উৎস থেকে 1,16,000 কোটি টাকা ঋণ নিয়ে পূরণ করবে এই বিশাল ঘাটতি। অর্থনীতিবিদরা বলছেন, ঋণের ক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংকের দ্বারস্থ হলেও কেন্দ্রীয় ব্যাংক থেকে ধার নেওয়া যাবে না। বাণিজ্যিক ব্যাংকের উইন্ডো থেকে যে ঋণটা গ্রহণ করে সেখানেও তাও সরকারের এই ঋণের পরোক্ষ একটা প্রভাব কিন্তু আসলে বেনিফিট যেটা হচ্ছে সাধারণ জনগণের কাছে যায়, কারণ বাণিজ্যিক ব্যাংকগুলোতে টাকা আমানত রাখে হচ্ছে সাধারণ জনগণ। কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের উইন্ডো থেকে সরকার যে ঋণটা গ্রহণ করে এটা কিন্তু সরাসরি হচ্ছে ইনফ্লেশনে হিট করে। মূলত কম রাজস্ব প্রবৃদ্ধি, ভর্তুকি বাড়ানো ও ঋণের সুদ পরিশোধের চাপের কারণে বাড়ছে বাজেট ঘাটতি। তবে সরকারের নির্বাচনী ম্যান্ডেট অনুযায়ী ব্যাংক খাতে বাড়তি চাপ দেখছেন না ব্যাংকাররা। সরকার পক্ষ থেকে যেটা বলা হচ্ছে, ব্যাংক খাত থেকে হয়তো সরকার এরকম আগের সরকারের মতো এরকম তারা ঋণ নেবে না। কাজে আমরা মনে করি না যে সরকারের কার্যকলাপ কারণে, উদ্যোগের কারণে ব্যাংকের উপর একটা বাড়তি প্রেশার পড়বে, সেটা মনে করি না। সরকারের বিভিন্ন সোর্স আছে যে ব্যাংক খাত থেকে না নিয়ে বিভিন্ন ধরনের সুযোগ তো আছে, সেগুলো সরকার করতে পারে, সেগুলো অনেক। চলতি অর্থ বছর ব্যাংক খাত থেকে সরকারের ঋণ নেওয়ার লক্ষ্য ছিল 1,04,000 কোটি টাকা, কিন্তু প্রথম 10 মাসেই লক্ষ্য অতিক্রম করেছে দুই সরকার। এমন ধারা আগামী অর্থ বছর চলতে থাকলে বেসরকারি খাতে ঋণ প্রবাহ আরও কমার শঙ্কা বিশ্লেষকদের। সরকার সাধারণত এই যে পরিমাণ অর্থ বড় করে, এরা মূলত অনুৎপাদনশীল খাত বা অনুন্নয়ন ব্যয় মেটানোর জন্য এইগুলো কিন্তু খরচ করে থাকে। কিন্তু বেসরকারি উদ্যোক্তারা যখন বড় করে, যে রেটে বড় করে তার চেয়ে সাধারণত বেশি রেটে রিটার্ন জেনারেট করতে চায়, এবং তারা এই বিনিয়োগটা যদি ত্বরান্বিত করতে পারে তাহলে কর্মসংস্থান সৃষ্টি হয় এবং দারিদ্র্য বিমোচন তথা অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের সহযোগিতা হয়ে থাকে। ফলে এই ধারা থেকে আসলে বের হয়ে আসা উচিত। বড় অঙ্কের বাজেট বাস্তবায়নে অর্থনীতি গতিশীল হলেও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখাকেই চ্যালেঞ্জ হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। এ ছিল সকাল 10টার সময় সংবাদে। এরপর এ সময়ের বাণিজ্যের সঙ্গে থাকবেন সহকর্মী জিন্নাতারা জশোয়া। তাজমিলা, আপনাকে ধন্যবাদ। এ সময়ের বাণিজ্য নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।